গুজরাট ভার্সেস লখনউ সুপার জায়ান্টস। সুতরাং বুঝতেই পারতেছেন এই খেলাটি কিন্তু গুজরাটের জন্য গুরুত্বপূর্ণ। কেন? তারা কিন্তু চাইবে টেবিলের 1 নম্বর পজিশন যেন তারা হোল্ড করে রাখতে পারে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের জন্য হচ্ছে ইজ্জতের লড়াই। কিন্তু একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন, 2022 সালে কিন্তু তাদের যাত্রা শুরু হয়, দুটি দল কিন্তু একই সময়ে আইপিএল এ লিপিবদ্ধ হয়। 2022 সালে কিন্তু গুজরাট প্রথম কাপ নিয়ে নেয়, 23 সালে কিন্তু তারা ফাইনাল খেলে 2 বলের জন্য তারা আরেকটা ট্রফি মিস করে ফেলে। 2022 এবং 23 দুই বছরই কিন্তু লখনউ সুপার জায়ান্টস প্লে অফ খেলেছিল, কিন্তু এর পরের 2 বছর 2024 2025 মানে এই বছর এবং গত বছর কিন্তু লখনউ সুপার জায়ান্টস কিন্তু তেমন কিছুই করতে পারেনি। গুজরাট টাইটান্সও কিন্তু 2024 সালে কিছুই করতে পারেনি, কারণ কি ছিল, হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে নিয়ে গিয়েছিল মুম্বাই, এই কারণে কিন্তু দলটা একটু আনব্যালেন্স হয়ে গেছিল। কিন্তু এক বছর না যেতে যেতেই কিন্তু দেখেন দলটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। সুতরাং বুঝতেই পারতেছেন গুজরাট কোন পজিশনে রয়েছে আর লখনউ সুপার জায়ান্টস কোন পজিশনে রয়েছে। এখন লখনউ কেন ম্যাচগুলো হারতেছে বা কেন তারা জিততে পারতেছে না, এটার পিছনে কি কোনো কারণ কি আপনারা খেয়াল করতে পারছেন? এটার কারণ যদি আপনাদের বের করতে হয় তাহলে আপনাদের দেখতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স, দেখতে হবে আরসিবি, দেখতে হবে গুজরাট টাইটান্স। কেন তারা সফল আর কেন লখনউ সুপার জায়ান্টস ব্যর্থ, চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। লখনউ সুপার জায়ান্টসের বড় সমস্যা হচ্ছে তাদের বোলিং। বিশেষ করে যদি আপনি খেয়াল করে থাকেন, তারা কিন্তু দুজন বোলারকে কিন্তু রিটেন করে রেখেছিল। মায়াঙ্ক ইয়াদব যে কিনা ফাস্টেস্ট বোলার ইন্ডিয়ার জন্য, এমনকি মহসিন খান খুবই ভালো বোলিং করতে পারেন, বামাতি বোলার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনেই কিন্তু প্রথম দিকে আইপিএলে একজন তো খেলতেই পারে না, একজন মায়াঙ্ক ইয়াদব প্রথম দিকে খেলতেই পারে না, এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধাক্কা ছিল। অন্যদিকে যদি আপনি খেয়াল করে থাকেন, ইন্ডিয়ান কোর ব্যাটসম্যান আব্দুল সামাদ, ঋষভ পান্ত, এমন হচ্ছে আয়ুষ বাদনী, এই তিনজন ছাড়া আপনি কোনো ব্যাটসম্যান আপনি খুঁজে পাবেন না। দিগ্বের সাথে ছিল এই সিজনের সবচেয়ে ভালো পাওয়া, যে কিনা দুর্দান্ত বোলিং করতে পারে এবং তার যে সিগনেচার এটি ছিল এই সিরিজের জন্য বা এই 2025-এর জন্য একটা মানে আকর্ষণীয় একটা দিক। এছাড়া আপনি কোনো উল্লেখযোগ্য জিনিসই পাবেন না। আপনি যদি আরসিবি দলে দেখেন, ওই দলে কিন্তু ম্যাচ উইনার কয়জন, আপনি সবাই কিন্তু ইন্ডিয়ানের কথা বলতেছি। দেখেন বিরাট কোহলি, রজত পাতিদার, ডেভিড পাডিক্কেল, নিচে ভুবনেশ্বর কুমার, ইয়াশ দেয়াল, জিতেশ শর্মা, তারপরে সুয়েশ শর্মা সম্ভবত তার নাম, লেগ ব্রেক বোলিং করে। বুঝতেই পারতেছেন আপনাকে ম্যাচ উইনিং পারফরমেন্স দরকার। শুধুমাত্র আপনার কাছে ইন্ডিয়ান প্লেয়ার থাকলে হবে না, তারা যেন পারফরমেন্স দিতে পারে ওই ধরনের পারফরমেন্সের প্লেয়ার দরকার। আপনি যদি মুম্বাইয়ের দিকে তাকান, অভাব নেই ভাই। রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, তারপরে করণ শর্মা, আরো 2-1 বাদ পড়ে যেতে পারে। বুঝতেই পারতেছেন তাদের কারণে কিন্তু দলটা এত স্ট্রং। আপনি যদি গুজরাট দলে যান, এখানে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই, কারণ গুজরাটের ইন্ডিয়ান কোর কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং। শুভমন গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, অনুজ রাওয়াত, ওয়াশিংটন সুন্দর, মাহিপাল লামরো, রাহুল টিয়াটিয়া, মোহাম্মদ সিরাজ, সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা, আশরাফ খান। সুতরাং বুঝতেই পারতেছেন এতগুলো প্লেয়ার কিন্তু সব কিন্তু গুজরাটের। এত ভালো যখন ইন্ডিয়ান কোর হয় তখন কিন্তু তাদেরকে আর দমিয়ে রাখা যাচ্ছে না, যেটা কিন্তু মিসিং হচ্ছে লখনউ সুপার জায়ান্টসে। লখনউ সুপার জায়ান্টসে যে সকল বলার রয়েছেন, আবেশ খান, মহসিন খান, মায়াঙ্ক ইয়াদব, তারপরে রিপ্লেসমেন্ট হিসেবে আসলো লর্ড ঠাকুর, মানে বুঝতেই পারতেছেন আপনারা তাদের কিন্তু ওই ধরনের কোনো পারফরমেন্স নাই। যদি পারফরমেন্স না থাকে, যেমন 27 কোটি রুপি দিয়ে কেনা হয়েছে ঋষভ পান্তকে। দেখেন দলের যে মালিক গোয়েঙ্কা সাহেব, সঞ্জীব গোয়েঙ্কা সাহেব, তিনি অনেক আশা নিয়ে এই প্লেয়ারটিকে কিনেছেন। 27 কোটি রুপি কিন্তু চারটিখানি কথা নয়। এতে করে কিন্তু দলের একটি প্রচারণা হয়েছে যে আমি এত টাকা দিয়ে কিনছি। দেখেন দলের কিন্তু এটা একটা বিজ্ঞাপন হয়েছে, কিন্তু বিজ্ঞাপন পর্যন্ত রয়ে গেছে, তিনি মাঠে কোনো পারফরমেন্স দিতে পারে নাই। সম্ভবত তার রান 130-এর ঘরে, টুর্নামেন্ট প্রায় শেষ, তার রান 130-এর ঘরে, যেটি এক ম্যাচে নেওয়া সম্ভব। তো বুঝতেই পারতেছেন ঋষভ পান্তের জন্য টি-20 ফরম্যাটটি হচ্ছে সবচেয়ে বাজে একটা ফরম্যাট। এখন এই দলটার বাজে পারফরমেন্সের জন্য কি তিনিই দায়ী কিনা সেটা আমার জানা নাই। দেখেন ঋষভ পান্ত কিন্তু একটা বোল্ড একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে পাঞ্জাবের কাছে কিন্তু অনেক টাকা আছে, আমি ভয় পেয়েছিলাম পাঞ্জাব নাকি আমাকে কিনে নেয়। এখন পাঞ্জাব মনে মনে চিন্তা করতেছে আমি যে তোমাকে কিনে নেয় আমি বেঁচে গেছি ভাই। অন্যদিকে দেখেন শ্রেয়াস আয়ার টুর্নামেন্টের সেরা ক্যাপ্টেন, সেরা ব্যাটসম্যান। সুতরাং বুঝতেই পারতেছেন ঋষভ পান্তের সাথে শ্রেয়াস আয়ারের তুলনা করলে কোন অবস্থা হবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে এই ধরনের বোল্ড একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তার কি উচিত হয়েছে? তিনি কোনো পারফরমেন্স দিতে পারছেন? তাই একবারে যে কথা বলাটা যে আমাদের জন্য বোকামি, সেটা কিন্তু তিনি আবার প্রমাণ করে দিলেন। এখন সঞ্জীব গোয়েঙ্কা সাহেবের সাথে তার নির্দ্বিধায় ঝগড়া লেগে যেত তিনি যদি তার ইমেজের কথা চিন্তা না করতেন। দেখেন কেএল রাহুলের সাথে গত বছর তিনি যা করেছেন, এর আগের 3-4 বছর আগে তিনি মহেন্দ্র সিং ধোনির সাথে করেছিলেন, এগুলো কিন্তু এখন মাঠের চতুর্দিকে ক্যামেরা, এগুলো ভাইরাল হয়ে যায় ভাই। এখন তার ইমেজের জন্য তিনি সবসময় এইভাবে হাসি মুখ করে থাকেন যে আমি একজন মানে গুড ওনার। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যে নেক্সট সিজনে লখনউ সুপার জায়ান্টসের সাথে থাকবে না, আমার সেটাই মনে হচ্ছে। তারপরে বলা যাচ্ছে না ভবিষ্যতে কি হয়। কিন্তু আজকে লখনউ সুপার জায়ান্টস দলটিকে যদি আমি সাজাই,
দেখা যাক কিরকম দেখা যাচ্ছে। 1 নম্বর মার্করাম, 2 নম্বর মিচেল মার্শ, 3 নম্বর নিকোলাস পোরান, 4 নম্বর ঋষভ পান্ত, 5 নম্বর আব্দুল সামাদ, 6 নম্বর আয়ুষ বাদনী, 7 নম্বর শাহবাজ আহমেদ, 8 নম্বর আকাশদীপ, 9 নম্বর রবি বিষ্ণই, 10 নম্বর আবেশ খান, 11 নম্বর উইলিয়াম ওক্রে। আপনারা সবাই জানেন দিগ্বেশ রথে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে গেছেন এবং 25% ফাইন তার হয়েছিল। গত ম্যাচে তিনি যে একটু বাজে বিহেভ করেছিলেন ওই সিগনেচার নিয়ে অভিষেক শর্মার সাথে মাঠে একটু তার কথা কাটাকাটি হয়েছিল, তো বুঝতেই পারতেছেন তিনি আজকে দলে নেই, তাই আমি শাহবাজ আহমেদকে দলে ঢুকিয়ে দিয়েছি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শার্দুল ঠাকুর, কিংবা আপনি যদি মনে করেন ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যানের প্রয়োজন হবে তখন ডেভিড মিলারকে আপনি খেলাইতে পারতেছেন। আর তেমন কোনো অপশন কিন্তু এখন বিরাজমান নেই, যাদের আছে তাদেরকে আপনি দলে ঢুকাইতে পারেন, নাও ঢুকাইতে পারেন। বিষয়টা আসলে এরকম একটা পর্যায়ে চলে গেছে, লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে এখন কথা বলাটাই আসলে মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। এখন যদি গুজরাটের দিকে দেখেন, গুজরাট কি চাইবে? গুজরাট চাইবে যেন তাদের ম্যাচ প্র্যাকটিসটা ভালো হয়, তাদের যে সকল প্লেয়াররা ব্যাটিং করতে পারে না তারা যেন ভালো ব্যাটিং করতে পারে। আমার উচিত এখন জস বাটলারকে ছেড়ে দেওয়া, জস বাটলারকে আর খেলানো উচিত নয়। এখন তার পরিবর্তে যিনি খেলার কথা, যিনি প্লে অফসে খেলবেন তাকে সুযোগ দেন, যাতে তার প্র্যাকটিস হয় এবং তারা যেন প্লে অফসে যেয়ে ভালো করতে পারে। এখন গুজরাট টাইটান্স দলকে যদি সাজিয়ে আসি তখন আপনারা বুঝতে পারবেন যে এই দলটিকে কেমন দেখা যাচ্ছে। 1 নম্বর শুভমন গিল, 2 নম্বর সাই সুদর্শন, 3 নম্বর জস বাটলার, 4 নম্বর শারফুল রাদারফোর্ড, 5 নম্বর শাহরুখ খান, 6 নম্বর ওয়াশিংটন সুন্দর, 7 নম্বর রাহুল টিয়াটিয়া, 8 নম্বর রাশিদ খান, 9 নম্বর খাগেশ্বর রাবাডা, 10 নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা, 11 নম্বর মোহাম্মদ সিরাজ। আপনারা সবাই জানেন ইম্প্যাক্ট প্লেয়ারের সুযোগ রয়েছে এখানে। অনুজ রাউত ব্যাটসম্যান হিসেবে রয়েছেন, বলার হিসেবে আশাদ খান রয়েছেন, ইশান্ত শর্মা রয়েছেন, সুতরাং বুঝতেই পারতেছেন অনেক অপশন কিন্তু তাদের কাছে বিরাজমান রয়েছে। আমি যেটা বলছিলাম যে গুজরাট কেন এগিয়ে এবং লখনউ সুপার জায়ান্টস কেন পিছিয়ে, আপনারা যদি দুই দলের ইন্ডিয়ান ব্যাটসম্যান গোলা এবং ইন্ডিয়ান বলারগুলোর পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে কেন তারা এগিয়ে, কেন তারা পিছিয়ে। তো আজকের ম্যাচে আপনারা কোন ধরনের রেজাল্ট আশা করতেছেন? আমি অবশ্যই চাই যেন গুজরাট তারা জয় করে 1 নম্বর পজিশন হোল্ড করতে পারে, এবং আমার মনে হচ্ছে গুজরাট যে ধরনের টিম তারা কোনোভাবেই চাইবে না যে আজকে তারা লখনউ সুপার জায়ান্টসের সাথে হেরে যায়। তো আপনারা বুঝতেই পারতেছেন লখনউ সুপার জায়ান্টসের জন্য আজকেও তারা হারের স্বাদ নিয়ে মনে হয় টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, বা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিছে, মানে টুর্নামেন্টটি শেষ করবে এইভাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। বিদায় নিলাম আজকে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে লখনউ সুপার জায়ান্টস কেন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।